নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো বাঙালির আমেরিকা দর্শন এই ভ্রমণ কাহিনীটির পঞ্চদশ পর্ব। আজকে ফিলাডেলফিয়ার একটি মেয়ের গল্প। ফিলাডেলফিয়ায় আমার চেনা একটি মেয়ে থাকে। তাকে ছোট্ট দেখেছি। এখন সে 2 ছেলের মা, মার্কিন নাগরিক। বঙ্গ সম্মেলনে যখন তার সঙ্গে দেখা হয়েছিল তখন প্রথমটায় চিনতে পারিনি। সে নিজে যখন পরিচয় দিলে তখন তার সঙ্গে দেখা হয়ে ভাবলাম সময় কত তাড়াতাড়ি যায়। সে বলেছিল, শুনেছি আপনি ফিলাডেলফিয়া যাবেন, একবারটি কিন্তু আমার বাড়িতে আসতে হবে। তার অনুরোধটি এত আন্তরিক ছিল যে সময়ের অভাব ইত্যাদি বলে প্রত্যাখ্যান করা সম্ভব ছিল না। তাই বলেছিলাম, একা আমার পক্ষে কোথাও তো যাওয়া সম্ভব নয়, তুমি যদি অ্যারেঞ্জ করতে পারো তো যাব। সে গিয়ে তখন সুশীলদাকে ধরে পড়ল, আপনি যদি দাদাকে একবারটি আমার বাড়িতে যাওয়ার অনুমতি দেন তাহলে বড় ভালো হবে। সেই সময়ে সুশীলদাও কথা দিতে পারেননি, কারণ আমার ভ্রমণসূচি বড্ড ঠাসা, কোথাও ফাঁক নেই। তবু আমার খুব ইচ্ছে হচ্ছিল মেয়েটির বাড়িতে একবার যেতে। আটলান্টিক সিটি থেকে ফেরার পর শুনলাম সে বার কয়েক ফোন করেছে এবং আবারও করবে। আমরা ফিরে আসবার কিছুক্ষণ পরেই সে ফোন করলো, শীর্ষেন্দুদা কখন আসবেন বলুন। আমি নিজে গিয়ে আপনাকে আনবো ভেবেছিলুম, কিন্তু আমার ছেলেটির যে জ্বর। তুমি কত দূরে থাকো? অনেকটা দূর। আচ্ছা, তাহলে তোমার বাড়ির পথটা সুশীলদাকে বলো, ওকে ফোন দিচ্ছি। আগেই বলেছি আমেরিকার পথ নির্দেশিকা আমার কাছে বিভীষিকার মতো। এরকম জটিল ও দীর্ঘ পথ নির্দেশিকা আর কোথাও প্রয়োজন হয় কিনা জানি না। অমুক রাস্তায় অমুক মন্দিরের পাশের গলিতে ঢুকে তেতলা বাড়ি, পাশের পথটা ধরে এগোলে মুদির দোকানের পাশের বাড়ি। আমরা এরকম জটিলতায় অভ্যস্ত, আর এরকম নির্দেশিকা শুনে শুনে মনে রাখাও সম্ভব। আমেরিকায় সেটা সম্ভব নয়। পথের জটিলতা এবং শহরের বিস্তারই মস্ত বড় বাধা। সুতরাং পথ নির্দেশিকাটি লিখে নিতে হয়, এবং সেই নির্দেশিকা এতই দীর্ঘ হয় যে কখনো কখনো আধ পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা জুড়ে বসে। তবে আমেরিকায় যারা বসবাস করেন তারা বলেন এই দেশের পথঘাটের জটিলতা আসলে নিখুঁত শহর ও পথ পরিকল্পনার জন্যই। একবার ব্যাপারটা ধরতে পারলে এ দেশে খুব সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছানো যায়। তবে অ্যালার্ট থাকতে হয়, চোখ খোলা রাখতে হয়। এই দেশটা ভুলো মন ও অন্যমনস্ক হা ভাবুক মানুষের জন্য নয়। একটা রাস্তার একটা মুখ আনমনে পেরিয়ে গেলে সেখানে ফের ঘুরে আসতে হয়তো 4-5 মাইল উজিয়ে গিয়ে তবে ফের ভাটিয়ে আসতে হবে। দুম করে ইউটার্ন নেওয়ার কোনো উপায় নেই, এবং সে কথাই ওঠে না। মেয়েটি মার্কিন নিয়মে যথারীতি বিশাল ফর্দের মতন পথ নির্দেশিকা দিল সুশীলদাকে। সুশীলদা আতঙ্কিত গলায় বললেন, ভাই তুমি তো অনেক দূরে থাকো, অত দূরে নিয়ে যাওয়া ভারী শক্ত হবে, কারণ শীর্ষেন্দুর সঙ্গে দেখা করতে আজ অনেক লোক আসবে। সুশীলদার স্পিকার এবং মাইক লাগানো ফোন থাকায় আমিও মেয়েটির কথা শুনতে পাচ্ছিলাম এবং কথা বলতেও পারছিলাম। মেয়েটি আমাকে বলল, শীর্ষেন্দুদা তাহলে কি হবে, এত কাছে এসেও একবার আমার বাড়িতে আসবেন না? আমি বললুম, একা তো যেতে পারবো না, তবে আমাকে নিউ জার্সিতে নিয়ে যাওয়ার জন্য কাল একজন গাড়ি নিয়ে আসবেন। তিনি যদি সময় মতো আসেন তবে চেষ্টা করব তোমার বাড়ি যেতে। কিন্তু কথাটা রাখতে পারিনি। নারায়ণদা অর্থাৎ জার্সি সিটির নারায়ণ মজুমদার যথারীতি আমাকে নিতে এসেছিলেন বটে, তবে এত দেরি হয়ে গিয়েছিল যে অন্য কোথাও যাওয়ার সময় পাইনি। নিজেদের শহর এবং নিজেদের জায়গা ঘুরিয়ে দেখানোর এখানে কারও কোনো ক্লান্তি নেই। সুশীলদা ও বৌদি যেমন অক্লান্ত, তেমনই অক্লান্ত তাদের 20 বছরের ছেলে মিতুল। কলকাতার পাঠভবন স্কুলের প্রাক্তন ছাত্র।
মিতুলকে এক ঝলক দেখলে মার্কিন যুবক বলেই ভুল হবে। সে খুবই ফর্সা, মেদহীন, স্বাস্থ্যবান, দেখতে দারুণ স্মার্ট হলেও সে কিন্তু আসলে একটু ভাবুক প্রকৃতির এবং সিরিয়াস ধরনের। বাড়ির বাইরে সে বিশেষ বেরোয় না। তার বিছানায় বালিশের ওপর বিছানো থাকে ভারতের জাতীয় পতাকা। বিছানায় সে শোয় না, শোয় মেঝের কার্পেটের ওপর। আমার সঙ্গে প্রথম দেখা হতেই সে প্রশ্ন করেছিল, ভারতের রাজনীতি সম্পর্কে আপনি কি ভাবছেন? মিতুলের ধ্যান জ্ঞান হলো ভারতবর্ষ। সে তার বাবা মাকে স্পষ্টই জানিয়ে দিয়েছে, পড়াশোনা শেষ করে সে একাই ফিরে যাবে দেশে, দেশের কাজ করবে। মিতুলের এই মনোভাব এবং তার মনোজ্ঞ হাসিটি আমার খুব ভালো লেগেছিল। দুপুরবেলা মিতুল তার গাড়িতে আমাকে নিয়ে বেরোলো শহর দেখতে। আর 5টা মার্কিন শহরের মতোই ফিলাডেলফিয়ারও অঙ্গে বৈভবের প্রভূত প্রকাশ। তবে এই শহরটিতে কিছু প্রাচীন বাড়িঘর এখনও রয়ে গিয়েছে। এক আধটা গলি আছে যা বেশ ঘিঞ্জি। ফিলাডেলফিয়া নিউ ইয়র্কের মতো বিশাল নয় বটে, কিন্তু আরে দৈর্ঘ্যেও ফেলনা নয়। 10 বছর এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী। এই হিসাবে এই শহরটির ঐতিহ্য আছে। এই শহরে ঢোকবার সময় প্রথম দিন একটি বিশাল চওড়া নদীর পোল পেরিয়ে আসতে হয়েছিল। এটাই সেই ডেলাওয়্যার নদী। ডেলাওয়্যার ওয়াটার গ্যাপে এই নদীর সঙ্গে আগেই পরিচয় হয়েছে আমার। বিশাল চওড়া নদীটি যেন গম গম করছে যৌবনে। যথেষ্ট জল এবং প্রবল স্রোত দুই রয়েছে। মিতুল আমাকে নদীর ধারে নিয়ে গেল। অটোমেটিক মেশিনে পয়সা ফেলে গাড়ি পার্ক করতে হয়। গাড়ি রেখে আমরা নদীর ধারে সুবিশাল চত্বরে ঢুকলাম। আমাদের দেশে নদীগুলোর দুর্দশা দেখলে চোখে জল আসে। কাশীর গঙ্গায় ছাল ছাড়ানো মরা গরুও ভাসতে দেখেছে। কলকাতার কত নর্দমার জল নিয়ত কলুষিত করছে গঙ্গার জলকে, মিশছে কত রকম রাসায়নিক আবর্জনা। নদীর ধার দিয়ে তো আমাদের মাথা ব্যথাই নেই। যত্রতত্র সামান্য একটু বাঁধানো সিঁড়ি থাকে, কোথাও কোথাও তা বিপজ্জনক রকমের ভাঙা। আর এরা দেখুন, ডেলওয়্যারের ধারটি বাঁধিয়েছে কি যত্নে আর কত মাথা খাটিয়ে। ওপেন এয়ার রেস্তোরাঁ রয়েছে, রয়েছে মিউজিয়াম, রয়েছে বিশ্রামাগার, আর নদীর ধার ধরে ধরে হাঁটবার বাঁধানো সুন্দর পথ। নৌকা বিহারেরও সুচারু আয়োজন। নদীর ধারটি এই গরমের দুপুরেও আমার এত ভালো লাগলো যে রোদ উপেক্ষা করে মিতুলকে নিয়ে অনেকটা হাঁটলুম। বললুম, আহা, আমাদের গঙ্গার ধারটিও যদি এমন হতো। মিতুল বলল, করলেই হবে। এই যুবকটি অতিশয় আশাবাদী। ভারতবর্ষকে সে এতটাই ভালোবাসে যে আমেরিকার বিপুল ঐশ্বর্য তাকে প্রলুব্ধ না করে ঈর্ষান্বিতই করে। আমেরিকা যদি তাকে শেষ অবধি গ্রাস করতে না পারে তাহলে আমি খুশি হব। ডেলওয়্যারের জলে অনেক স্পিডবোট আর লঞ্চ ঘুরে বেড়াচ্ছে, তবে পালতোলা ধীর গতি নৌকো ছাড়া যেন নদীকে মানায় না। মিতুল আমাকে নিয়ে ফের গাড়ি ছাড়লো। শহরের বিখ্যাত ঘণ্টা ঘর দেখা হলো, তবে দ্রষ্টব্য হিসাবে এমন কিছু নয় সেটি। এই শহরেই থাকেন সাধন দত্ত, বিখ্যাত DCPL এর অধিকর্তা। এনেই আমার স্পন্সর। ভদ্রতার খাতিরে তাঁর সঙ্গে একবার দেখা করা উচিত ছিল, কিন্তু শুনলাম স্ত্রীর অসুস্থতা এবং অপারেশন নিয়ে তিনি ব্যতিব্যস্ত, সুতরাং দেখা করা সম্ভব হয়নি। ফিলাডেলফিয়ায় আমার মেয়াদ শেষ হয়ে এলো। পরদিন আমাকে ফিরতে হবে নিউ জার্সিতে। একটি মেয়েকে দেখিয়ে সুশীলদা একদিন আমাকে বলেছিলেন, একে দেখে রাখো, এর কাহিনী তোমাকে পরে বলবো। সেই কাহিনী এই কয়দিনে শুনবার ফুরসত হয়নি। নগর দর্শনের পর ক্লান্ত শরীরে যখন বাইরের ঘরের নরম কার্পেটের ওপরে গরম চা নিয়ে গোল হয়ে বসেছে, তখন সুশীলদা সেই মেয়েটির প্রসঙ্গ তুলে বললেন, সেই মেয়েটির কথা মনে আছে? মেয়েটি ভারী সুন্দর, তাই মনে আছে, নইলে হয়তো ভুলে যেতুম। রবীন্দ্রনাথের নায়িকার মতো মনে হয়। ও বাবা, তুমি তো অনেক দূর এগিয়েছো দেখছি।
আমার এই গোনাটা নিতান্তই থিওরিটিক্যাল। মেয়েটির মুখে একটা বিষণ্ণতা লক্ষ্য করেছিলাম, সেটা হয়তো তার সৌন্দর্যকে একটা বাড়তি মাত্রা যোগ করেছে। বিষণ্ণতা ব্যাপারটা কিন্তু খুবই কঠিন, এবং তুমি ব্যাপারটা ঠিকই ধরেছ। আমার একটি ছাত্র আছে, ছাত্র হিসেবে ব্রিলিয়ান্ট, মানুষ হিসেবেও অত্যন্ত ভালো। তার স্বভাব চরিত্রে একটা সাধু সাধু ব্যাপার আছে। সেই ছেলেটির সঙ্গে এই মেয়েটির বিয়ে হয়েছিল। মেয়েটিকে তো দেখলে, এও কিন্তু ভীষণ ভালো মেয়ে। এদের জোরটি আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছিল। আমরা বলতাম হরগৌরীর মিলন হয়েছে। বিয়ের পর বউ নিয়ে এলো ছেলেটি। এখানে যেমন সবাই আনে, ঘর বাঁধলো, একটি মেয়ে হলো যথাসময়ে, ভেরি স্মুথ রানিং, কোথাও কোনো গণ্ডগোল নেই। কিন্তু 4 বছর বাদে হঠাৎ একদিন শুনলাম ছেলেটি বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেল? হারিয়ে যায়নি, অন্য এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছে। সে নাকি আর এই বিবাহিত জীবনযাপন করবে না। কেন? মেয়েটি আমার কাছে এসে অনেক কান্নাকাটি করলো, কিন্তু যা বলল তাতে বুঝলাম দুজনের তো কোনো ঝগড়াঝাটি বা মনান্তর হয়নি সেরকম। গুরুতর এমন কিছুই ঘটেনি যাতে গৃহত্যাগ করতে হয়। ছেলেটি নাকি হঠাৎই একদিন বলল, আমি আর এ জীবন সইতে পারছি না, তোমাকে বাড়ি গাড়ি সব দিয়ে দিচ্ছে, আমি চললুম। বৈরাগ্য নয় তো? সেভাবে ব্যাখ্যা করলেও অঙ্কটা মিলছে না। সে সাধু সন্ন্যাসীও হয়নি বা অন্য কোনো মেয়ের খপ্পরেও পড়েনি। চাকরি বাকরি যেমন করছিল তেমনই করছে, তবে শহর বদলেছে, অর্থাৎ এখানকার চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে অন্য চাকরি নিয়ে। মেয়েটি তার শিশুকন্যা নিয়ে অগাধ জলে পড়ে গেল। আপনি ছেলেটির সঙ্গে যোগাযোগ করেছিলেন? করেছি। ছেলেটি শুধু বলে, স্যার কিছু হয়নি, আমি পারছি না। এই রকম অদ্ভুত সেপারেশন আমি জীবনে দেখিনি। সেই ছেলেটি এখনও একা, বিয়ে করেনি। আর মেয়েটি? সুশীলদা এই প্রশ্নের জবাব দিলেন না। ফিলাডেলফিয়ায় থাকাকালীনই শুনতে পেলাম নবনীতা দেবসেনও কানাডায় রয়েছেন এখন। ঘটনাটি মোটেই বিস্ময়কর নয়, কারণ নবনীতা প্রতি বছরই এসব দেশে বক্তৃতা দিতে বা কর্মান্তরে আসেন, এবং প্রায় প্রতিবারই তিনি ট্রানজিটে কিছু না কিছু হারান এবং পরে ফিরেও পান। এ বিষয়ে তার নিজেরই অনবদ্য রচনা রয়েছে। কাজেই এক অপরাহ্নে যখন কানাডা থেকে নবনীতার ফোন পেলুম, তখন প্রথমেই প্রশ্ন করেছিলাম, এবার সুটকেস হারাননি তো? নবনীতা অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছিলেন, কী করে জানলেন? হ্যাঁ, এবারও হারিয়েছে। বোধহয় আমস্টারডাম বা টোকিওয় চলে গেছে সুটকেস, আর আমার সব রয়েছে তাতে। আমি গম্ভীর গলায় বললুম, তাই এটাও তো নিয়মিত ঘটনা, মুশকিলের কি আছে? যার প্রতিবার সুটকেস হারায় তার তো সুটকেস হারানোর অভ্যাস আছে। ক্ষোভে আর কি হচ্ছে? আমি মরছি নিজের জ্বালায়। সে তো হলো, কিন্তু আপনি ফিলাডেলফিয়ায় এই বাড়ির নাম্বার পেলেন কি করে? খোঁজ করে করে। ওটা কোনো কঠিন কাজ নয়। তা আপনি কতদিন থাকবেন? কিছুদিন থাকলে দেখা হয়ে যেতে পারে। আমি কানাডা থেকে আমেরিকায় যাব, তারপর ক্যালিফোর্নিয়া। আমার ওদিকে যাবার সম্ভাবনা নেই। নবনীতা যেভাবে দেশ ভ্রমণ করেন তাতে যথেষ্ট সাহস আর স্ট্যামিনা থাকা দরকার। একবার একা দক্ষিণ ভারত থেকে ফেরার পথে নবনীতা এলাহাবাদে কুম্ভ মেলায় চলে গিয়েছিলেন। বেশ ভালো রকম নাকাল হতে হয়েছিল, কিন্তু ভয় পাননি। বিপদে পড়ে মাথা ঠান্ডা রাখা এক মস্ত গুণ। এই যে সুটকেস হারালো, আমি যতটা উদ্বিগ্ন আর ব্যতিব্যস্ত হয়ে পড়তুম, নবনীতা তার 1% হননি। নবনীতা জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? দারুণ, কিন্তু আপনার কি এখন এক বস্ত্রেই কাটছে? হ্যাঁ, বললুম তো, সব কিছু আমার সুটকেসে রয়ে গেছে। পাওয়ার আশা নেই? বলছে তো পাওয়া যাবে, কবে হবে তবে তা জানি না। বুঝতে পারলুম বিশেষ উদ্বিগ্ন নন, খানিকটা বিরক্ত, এই যা।
বন্ধুরা, একটু এই প্রসঙ্গে বলে রাখি, নবনীতা দেবসেনের একটি অসামান্য ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণের কাছে আমার চ্যানেলেই পেয়ে যাবেন। বিরতির জন্য মাফ করবেন। নারায়ণদা অর্থাৎ জার্সি সিটির নারায়ণ মজুমদার তার গাড়িতে আমাকে নিয়ে যাবেন নিউ জার্সিতে, প্রায় 250 মাইল পথ। বিকেল 5টা নাগাদ তার আসবার কথা, কিন্তু সময় মতো তিনি এসে না পৌঁছনোয় আমি একটু উদ্বেগ প্রকাশ করছিলাম। আজ না পৌঁছলে একটু মুশকিল হবে। পরদিন নিউ ইয়র্কের বম্বে প্যালেস হোটেলে একটি রিসেপশন আছে। বেশ কিছুক্ষণ প্রতীক্ষার পর সন্ধ্যে 6:30 নাগাদ নারায়ণদা এসে গেলেন। কথা ছিল আজ জার্সি সিটিতে তাঁর বাড়িতে রাত্রি বাস করব, কিন্তু দেরি হয়ে যাওয়ায় সেটি ঘটে উঠবে না। আমরা বাঙালিরা, তা ভারতবর্ষেই হোক বা আমেরিকায়, আদ্যন্ত আড্ডাবাজ। কথা পেলে আমরা আর কিছুই চাই না। সুতরাং নারায়ণদা আসবার পর তাড়াতাড়ি রওনা হওয়ার বদলে আমরা বসে গেলুম আর এক প্রস্ত আড্ডায়। শেষ অবধি বেশ একটু রাতেই রওনা হলুম। নারায়ণদা আমেরিকায় আছেন 20 বছরেরও বেশি। আমার এই নিরামিষাশী, সহজ সরল ভালো মানুষ গুরুভাইটি কিন্তু এখনও যেন নিজেকে এ দেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। কথায় কথায় বললুম, এদেশে পড়ে আছেন কেন নারায়ণদা? থাকার কারণ অনেক, আর উপায়ও তো কিছু নেই। এদেশেই সেটেল করে গেলাম ইচ্ছে না থাকা সত্ত্বেও। অনেক ফ্যাক্টর কাজ করে, সব কারণকে ভালো বোঝাও যায় না। আমি সেগুলোই জানতে চাই। আমেরিকায় ঘুরে আমার মনে হয়েছে এদেশটা বেড়ানোর পক্ষে চমৎকার, কেনাকাটার পক্ষে স্বর্গরাজ্য, কিন্তু বসবাস করার পক্ষে বোধহয় ততটা ভালো নয়। আমারও তাই মনে হয়। এখানে যারা নানা উপলক্ষে শেষ অবধি থেকে যায় তাদের কাছে থাকাটা বোধহয় খুব সুখী নয়, কিন্তু অনেক সময় অন্য সময়ের অন্য কোনো উপায়ও থাকে না। স্টাম্বলিং ব্লকটা কি? প্রথমত ছেলে মেয়ে, তারপর সিকিউরিটি, তাছাড়া অর্থনৈতিক কারণও আছে। সব বুঝলুম, কিন্তু বাঙালি বা ভারতীয়রা তো মার্কিন মেইন স্ট্রিমের সঙ্গে মিশেও যেতে পারে না। ফার্স্ট জেনারেশন অন্তত পারে না, সেকেন্ড জেনারেশন পারে। যা বলছেন সবই ঠিক। সেকেন্ড জেনারেশন নিয়ে আমরা সবাই চিন্তিত, কিন্তু কি করব বুঝতে পারছি না। আমার একমাত্র ছেলে একটি মার্কিন মেয়েকে বিয়ে করেছে। কিছু করার ছিল না, ইট জাস্ট হ্যাপেন্ড। আপনার ছেলেও তো নিরামিষ খায়? হ্যাঁ, পেঁয়াজ অবধি না, তবে তার বউ তাকে নিরামিষ রেঁধে খাওয়ায়ও। এই বলে নারায়ণদা একটু বিষণ্ণ হাসলেন। 250 মাইল রাস্তা অনেকটা রাস্তা। আমাদের দেশে এই রাস্তা এক বিকেলে পাড়ি দেওয়ার কথা ভাবাই যায় না, কিন্তু আমরা দিব্যি গল্প করতে করতে শহরের পর শহর পেরিয়ে যাচ্ছি। আমেরিকায় অজস্র শহর, প্রাকৃতিক নিবিড় পটভূমিতে এই সমস্ত শহরের সৌন্দর্য অসাধারণ। প্রতিটি শহর দেখলেই মনে হয়, আহা, এখানে যদি কিছুদিন থাকা যেত। নারায়ণদা বললেন, এই যে ওপর ওপর সুন্দর শহরটা দেখছো, এর ভিতরটা কিন্তু তেমনই নিষ্ঠুর। এখানে চট করে কারো সমবেদনা বা প্রশ্রয় পাওয়া যাবে না। কাজ করো, ডলার নাও, এই হলো এখানকার নীতি। আপনার দুর্দশায় আহা বলার মানুষ নেই। সবই জানি, অসময়ে একটু আড্ডা মারবার জন্য আমরা যেমন বন্ধু বা আত্মীয়ের বাড়ি গিয়ে হাজির হই, এখানে তেমনটি ভাবাই যায় না। অসময়ে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারো বাড়িতে হামলা করা বেয়াদবি। এই কাজের দেশে মানুষের হাতে অবসর এত কম যে সেই সময়টুকু এদের হাঁপ ছাড়তে এবং নিজস্ব কাজ করতেই ব্যয় হয়ে যায়। কারও ফালতু সময় নেই। আত্মীয়তা জিনিসটাও যে কত ঠুনকো, কতই বাহুল্য, তাও এই দেশে এলে হৃদয়ঙ্গম হবে। অবশ্য এসব আমার আগেই জানা ছিল। আত্মীয়তা তো দূরের কথা, মা বাবার সঙ্গেই সন্তানের ব্যবধান দুস্তর হয়ে দাঁড়ায়। সুতরাং আত্মীয়তা ব্যাপারটা এখানে কোনো আঠা নয়। তাহলে আঠা কোথায়? আমি মার্কিন মানুষজনের সঙ্গে অনেক কথা বলেছি। তারা খুবই বিনয়ী, মন দিয়ে কথা শোনেন, নাম একবার শুনলে ভুলে যান না, সব সময়ই সাহায্য করতে আগ্রহী। এইসব মানুষ দেখে আপাত দৃষ্টিতে মনে হয় এরা মানব সম্পর্ক নিয়ে যথেষ্ট চর্চা করেন। তাহলে এদের পারিবারিক জীবন এমন নিরক্ত কেন?
রাতের আমেরিকায় হাইওয়ে ধরে দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার সময় একটি দৃশ্য সবসময়ই আপনার চোখে পড়বে। সেটা হলো অজস্র গাড়ির টেল লাইট। রাস্তা বেশিরভাগ সময়ই একটু উচ্চাবচ হওয়ার ফলে বহু দূরের দৃশ্য দেখা যায়। আপনি দেখতে পাবেন সামনে দিগন্ত বিস্তৃত অন্ধকারে হাজার হাজার লাল আলোর চঞ্চলতা, আর উল্টো দিকের রাস্তায় তেমনই অজস্র হেডলাইটের বিদ্যুৎ গতি। এত গাড়ি এখানকার রাস্তায় চলে যা আমাদের ধারণারও বাইরে। এক হিসেবে আমেরিকা হলো অটোমোবিলের দেশ। এত মোটর গাড়ি বোধহয় আর কোনো দেশের রাস্তায় চলে না। মোটর গাড়ি ছাড়া এখানে জীবনযাপন অচল। তাই অজস্র মোটর গাড়ির নিরন্তর যাতায়াতের উপযোগী অসামান্য সব রাস্তাও তৈরি হয়েছে। কোনো রহস্যময় কারণে আমেরিকানরা রেলগাড়ি চড়তে পছন্দ করে না, সেজন্য রেলপথ ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। অনেক জায়গায় রেল যোগাযোগ তুলে দেওয়া হয়েছে। আমাদের দেশে রেলপথ তুলে দেওয়া দূরের কথা, আরও বেশি রেলপথ কেন নেই সেটাই আমাদের বিক্ষোভের কারণ। মোটর গাড়ি ছাড়া আমেরিকানরা পছন্দ করে বিমান। এই বিশাল দেশের এ মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত দূরের পাল্লা তো কম নয়, সেজন্য অধিকাংশ শহরেই আছে চমৎকার প্রথম শ্রেণীর বিমানবন্দর। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু কোম্পানি আমেরিকার বিভিন্ন শহরে বিমান চালায়। আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যেতে সারাদিনও মানে একখানি মাত্র বিমান। দিল্লি বা বোম্বাই যেতে হলে অবশ্য একাধিক বিমান পাওয়া যাবে, তবু তা যথেষ্ট নয়। কিন্তু আমেরিকানদের নামে সুখমস্তি। যে কোনো শহর থেকে যে কোনো শহরে যেতে এখানে প্রতিদিনই প্রচুর বিমান পাওয়া যায়। দরকার মতো বিমান ভাড়া বা চার্টার করা কোনো কঠিন ব্যাপারই নয়। এই ধনী দেশের বহু মানুষের নিজস্ব বিমানও আছে। গোটা দেশটাই যাতায়াত এবং যোগাযোগের সুচারু ইন্দ্রজালে বাঁধা। আর আমার তো কলকাতা থেকে দেওঘর যেতে হৃদকম্প উপস্থিত হয়। ট্রেনে জায়গা পাবো তো? আমার রিজার্ভ করা সিটে কেউ উঠে বসে থাকবে না তো? ট্রেন ধরতে যাওয়ার সময় হাওড়া ব্রিজে জ্যামে আটকে পড়বো না তো? ঠিকমতো ফেরার ট্রেন ধরতে পারবো তো? এই যে বেশ একটু রাত করেই ফিলাডেলফিয়া থেকে বেরিয়ে 250 মাইল পাড়ি দিচ্ছে, এটাতে স্থানান্তরে গমনের কোনো চাপ বা টেনশন নেই, নেই কোনো অনিশ্চয়তাও। মাঝে মাঝে গাড়িতে পেট্রোল ভরে নিতে হচ্ছে, তার সেই বিশ্রামটুকুও ভারী উপভোগ্য হচ্ছে। নারায়ণদা যেমন চমৎকার সরল সিধে মানুষ, তেমনি নম্র ও চারুভাষী। এই মানুষটির অন্তরটি ধর্মপ্রাণ, স্বভাবটি অত্যন্ত ভারতীয়। আমেরিকায় ইনি স্বচ্ছন্দ বটেন, তবে স্বস্তিতে বোধ হয় নেই। নারায়ণদার একটিই দোষ, একটু ভুলো মনের মানুষ। ভুলো মনের মানুষের জন্য আমেরিকা নয়। বেশ একটু রাত হলো নিউ জার্সি পৌঁছতে। গল্প করতে করতে গাড়ি চালাচ্ছিলেন বলে এবং আড্ডাটি প্রলম্বিত করার জন্যই নারায়ণদা তাড়াহুড়ো করেননি। নিউ জার্সি স্ট্রিটে ঢোকার পর নারায়ণদা ঘড়ি দেখে বললেন, জার্সি সিটিতে পৌঁছতে আরেকটু রাত হবে। কিন্তু সরাসরি জার্সি সিটিতে যাওয়ার উপায় নেই। আলোলিকা ভবানীদের বাড়িতে আমার জিনিসপত্র রাখা আছে, একবার সেখানে যাওয়া প্রয়োজন। তাছাড়া আমার যাবতীয় মেসেজও ওদেরই রিসিভ করার কথা। সুতরাং ওয়েনে না গিয়ে উপায় নেই। গাড়ি তাই ওয়েনের পথ ধরল। রাস্তাঘাট এমনিতেই জনশূন্য। রাত বেশি হওয়ায় তো একেবারে ভুতুরে পুরী হয়ে দাঁড়িয়েছে। ভবানী আর আলোলিকা অপেক্ষা করছিলেন। কলিং বেল বাজার আগেই দরজা খুলে দুজনে দেখা দিলেন। বললেন, আপনার জন্য ভীষণ টেনশন ছিলাম, আসুন আসুন। অত রাতে ওরা আর আমাকে ছাড়তে চাইলেন না, তবে পরদিন বোম্বে প্যালেসের রিসেপশনে এরাই আমাকে নিয়ে যাবেন। নারায়ণদা কিছুটা হতাশ হলেন। অত রাতে আবার বসে গেলুম আড্ডায়। প্রায় রাত 12টা নাগাদ নারায়ণদা রওনা হবার পর খাওয়া দাওয়া করে ঘুম। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। কেমন লাগছে একটু জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করে চলে যাবেন চ্যানেলের হোম পেজে। হোম পেজে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টেই আছে আমার সমস্ত গল্প থরে থরে বিভাগ অনুযায়ী আপনাদের জন্যই সাজানো। নতুন গল্প শুনুন,
পুরনো গল্পও শুনুন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মতো আমি বিদায় নিলাম। নমস্কার।